দূরের মসজিদ থেকে ভেসে আসছে মাগরিবের আজানের ধ্বনি। কৃষক মোফাজ্জল হোসেন নিজের পালিত একগাদা গরু ছাগল আর কাঁধে কোদাল নিয়ে মাঠ থেকে একটু আগে বাড়ি ফিরেছেন। হাত মুখ ধুয়ে ঘরে ঢুকে দেখলেন স্ত্রী ঘুমাচ্ছে। ডাকলেন না আর। মোফাজ্জল সাহেবের স্ত্রী আমেনা খাতুন আজ অন্তত 1 মাস ধরে শয্যাশায়ী। থেমে থেমে জ্বর, বমি, মাথা ঘোরানো সহ আরো কত অসুখ। ডাক্তারখানা, হুজুর, কবিরাজ, বৌদ্ধ, কত জায়গায় যে নিয়ে যাওয়া হয়েছিল তার কোনো হিসাব নেই। তবে কোনোটাতে বিশেষ কোনো উন্নতি হয়নি। উল্টো এতদিনের শরীর শুকিয়ে কাঠ। আমেনা খাতুন জেনে গেছেন মৃত্যু তার সন্নিকটে। অপেক্ষা করছেন 2 মেয়ে আর নাতি নাতনিদের শেষবারের মতো দেখার। সকালে পাশের বাসার ভাবি তরকারি রেঁধে দিয়ে গিয়েছিলেন। ভাত মোফাজ্জল সাহেব নিজেই রান্না করে খেয়ে বউকে হাতে তুলে খাইয়ে গিয়েছিলেন। এখন আবার সেসব তরকারি গরম করে সদ্য দহন করা দুধ জাল দিয়ে খাবার নিয়ে বিছানার দিকে আসছেন। উদ্দেশ্য নিজে খাবেন আর সাথে বউকেও খাইয়ে দিবেন। হাটে যেতে হবে, সদাইপাতি আনা লাগবে। কি খাবা তুমি? কি আনবো তোমার জন্য? আমার কিছু খেতে ইচ্ছে করছে না। এত রাতে আপনার নদী পার হয়ে অত দূরে বাজারে যাওয়ার কোনো দরকার নাই। সমস্যা নাই, নদীতে পানি বাড়তে শুরু করেছে। অনেক মাছ পাওয়া যাচ্ছে শুনলাম। বাজারে নাকি মাছের দাম পানির মতো। মাছ আনবো না আজকে। কি মাছ খাবা বলো? ইলিশ পাইলে আইনেন, বহুদিন খাই না। আচ্ছা। মোফাজ্জল সাহেব কিছু একটা ভাবছেন। এরপর রওনা হলেন বাজারের উদ্দেশ্যে। এই দীর্ঘ মাটির পথ ধরে গ্রামের শেষ আসতে বুকটা কেমন দরফর করে উঠল মোফাজ্জল সাহেবের। তার সামনে ঠায় দাঁড়িয়ে আছে এক বিশাল জঙ্গল। এই জঙ্গলের মাঝ বরাবর চলে গেছে রাস্তা। অন্য কোনো পথ নেই ওপারে যাওয়ার। যেখানে দিনের বেলাতে মানুষ এই জঙ্গল পার হতে সংকোচ বোধ করে, সেখানে তিনি একা একা পার হতে চলেছেন এই জঙ্গল। নিজের মধ্যে অজানা ভয় আর পুরুষত্বের বীরত্ব একই সাথে উপলব্ধি করতে পারছেন মোফাজ্জল সাহেব। হাঁটছেন এক মানুষের মুখে শোনা যায় জঙ্গলে নাকি কিসব থাকে, ওরা একা পেলে ধরে বসে পথচারীদের। এরপর জঙ্গলের বাইরে পাওয়া যায় রক্তহীন চুপসে যাওয়া দেহ। ধেত, কিসব মাথায় আসছে এখন? ওসব মানুষের কল্পকথা ছাড়া আর কিছুই না, সব বানানো। ইতিমধ্যে জঙ্গল থেকে বেরিয়ে বালুচরে পৌঁছে গেছেন তিনি। নিজের মনকে দেওয়া সান্ত্বনা এবার বেশ জোরদার হলো। ওসব মানুষের কল্পকথাই, নয়তো এখনো ধরল না কেন আমাকে? বেশ খুশি আর আত্মবিশ্বাসের সাথে তিনি হাঁটছেন। সামনেই নদী। বালুচর ক্রমশ উঁচু থেকে নিচুর দিকে যাচ্ছে। নদীর তীরবর্তী জায়গাগুলো এমনই, দুপাশে উঁচু, মাটি থেকে ডাল হয়ে বালুচর, এরপর নদী। ভরা মৌসুমে নদীকে মনে হয় নতুন বউ। নতুন বউরা যেমন সেজে গুজে খাট পালঙ্কে বসে থাকে, ঠিক তেমনই উল্টো দিকে গ্রীষ্মে মনে হয় ঠিক পরিত্যক্ত ভিটার ন্যায়। এই নদী এখন বড় যৌবন। এরপর পুরো বাজার ঘুরে এক ব্যাগ বাজার করলেন তিনি। সাথে ইলিশ মাছও কিনলেন দুটো, একটা ছোট একটা বড়। তারপর আবার রওনা দিলেন বাড়ির পথের দিকে। নদী পার হয়ে বালুচর পেরিয়ে আবার জঙ্গল। জঙ্গলের সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলেন। অপেক্ষা করছেন যদি কেউ আসে তাহলে তার সাথে হেঁটে জঙ্গলটা পার হওয়া যাবে। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকা সত্ত্বেও কেউ আসলো না। কয়েকজন নদী পার হলেও এপারের জঙ্গলের আগে বাড়িগুলোতে ঢুকে গেছেন তারা। ওদিকে আবার চাঁদের আলো কমে গেছে। মোফাজ্জল সাহেব হাঁটছেন। পাতলা শাড়ির গাছগুলো পিছনে ফেলে ধীরে ধীরে ঘন হতে শুরু করেছে জঙ্গল। এভাবে আরো অন্তত আধ ঘন্টা হাঁটলে তারপর গ্রামের দেখা পাওয়া যাবে। এই মুহূর্তে যেন 1 সেকেন্ড কয়েক মিনিটের মতো হচ্ছে। সময় ফুরাতেই চাচ্ছে না। ঝোপঝাড়ের আড়াল থেকে কেমন যেন খচখচানির শব্দ আসছে। সামান্য শব্দ মোফাজ্জল সাহেবের বুক কাঁপছে, যেন হাতুড়ি দিয়ে বাজানো হচ্ছে বুকের ঘন্টা। মাঝে মাঝে কাকের কাকা বেশি আসছে। হঠাৎ পিছন থেকে ডাক, বাবা! শুনে যেন রীতিমতো হোঁচট খেয়ে পড়ে কেঁদে উঠলেন মোফাজ্জল সাহেব। আত্মারাম খাঁচা ছাড়ার হবার উপক্রম হলো তার। তাকে অস্পষ্টভাবে দেখতে পেলেন একজন বৃদ্ধ মহিলা তাকে ডাক দিয়েছে। ভয়ে কাঁপতে কাঁপতে যেন ধুমড়ে মুচড়ে যেতে থাকলেন মোফাজ্জল হোসেনের বুক। বাবা, আমি ওই পাশের ছোট বাড়িটা একা একা থাকি। 2 দিন ধরে খাওয়া নাই কিছু। বাবা কিছু দিয়া যাইবা, দোয়া কর মনে তোমার লেগা। মোফাজ্জল সাহেব ভয়ের মধ্যে নিজের মনকে আশ্বস্ত করলেন এই বলে যে ভূত পেত কিছু হলে এত সুন্দরভাবে চাইতো না কিছু, বরং ঘাড়ের উপর উঠে আস্ত মন্দুটায় দাবি করত। আবার বিদ্যের ডাক, বাবা কিছু দিবা না, জামুগা। দাঁড়ান চাচি আম্মা, দেখছি আমি। ব্যাগ হাতড়ে দেখলেন দেবার মতো কেবল শাকসবজি আর কলা আছে, সাথে 2টো মাছ। তিনি মনে মনে ভাবলেন, কোনো নিঃসন্তান মা নয়তো তিনি যে খাবারের অভাবে বুকা আছেন। মায়া হলো বৃদ্ধের উপর। ব্যাগ থেকে বেশ কিছু সদায় অল্প অল্প দিয়ে একটা মাছও দিয়ে এগিয়ে গেলেন বৃদ্ধের দিকে। বৃদ্ধা সেসব নিয়ে শুধু হেসে শরীরে হাত দিয়ে আদর করে দিলেন মোফাজ্জলের। এরপর আর কিছু না বলে মিলিয়ে গেলেন গাছপালার মধ্য দিয়ে। মোফাজ্জল সাহেব কেমন মায়ার মতো সেদিকে তাকিয়ে রইলেন। বৃদ্ধা চলে গেছেন। থেকে গেছে সুন্দর একটি গন্ধ। এত সুন্দর গন্ধ তিনি জীবনে আর কোথাও পাননি। কিছু সময় পর হুঁশ ফিরতে আবার ভয়ার্থ ভাবনায় দ্রুত পায়ে বাড়ির দিকে এগুতে লাগলেন। গ্রামের রাস্তায় উঠেছেন। পুরো রাস্তায় একটা মানুষও নেই, কেমন শুনশান নীরব। আরো কিছুক্ষণ হেঁটে ঘরে ঢুকতেই শুনতে পেলেন দূর থেকে ভেসে আসা ফজরের আজান। থেমে কিছুটা অবাক হয়ে শুনতে থাকেন আজান। তিনি ভুল শুনছেন না তো? এখন তো বড়জোর মধ্য কিংবা শেষ রাত হওয়ার কথা, তাই বলে ফজরের আজান? এসব ভাবতে ভাবতে কলপার থেকে হাত মুখ ধুয়ে এসে শুয়ে পড়েন তিনি। ডাকেন না আর তার বউকে। মোফাজ্জল সাহেবের ঘুম ভাঙে তার বউয়ের ডাকে। চোখ খুলে দেখেন তার বউ দিব্যি তার সামনে হাসি মুখে দাঁড়িয়ে আছেন। শরীরটা খুব ভালো লাগতেছে। ঘুম থেকে উঠে মুখ ধুয়ে রান্নাও করছি। আপনার জন্য ইলিশ রান্না করছি সিম দিয়া। তাড়াতাড়ি আইসা খাইয়া যান।
মোফাজ্জল সাহেব ভাবতে থাকেন তিনি এখনো স্বপ্ন দেখছেন কিনা। না, তিনি এখন আর স্বপ্ন দেখছেন না। অবশ্য এতক্ষণ দেখছিলেন এক অতিথি বৃদ্ধ মহিলা তার বাড়ি এসে বসে আছে, হাসছে তাকে দেখে, ঠিক কাল রাতে দেখা মহিলাটার মতন দেখতে। তিনিই হবেন হয়তো। মহিলাটা শুধুই হাসছিলেন, আর কিছু বলেননি পুরো স্বপ্নে। ভাত খাচ্ছিলেন মোফাজ্জল সাহেব, তার দিকে ব্যাগ এগিয়ে দিয়ে তার বউয়ের প্রশ্ন, শুধু শুধু এতগুলা পয়সা খরচ করে এতগুলো ইলিশ আনার কি দরকার ছিল? এত সব এখন কিভাবে শেষ করব? মোফাজ্জল সাহেব তাকিয়ে আছেন ব্যাগের দিকে। অন্তত 10-12টা বড় সাইজের ইলিশ চকচক করছে। মোফাজ্জল সাহেব যেন আটকে আছেন কোন এক মুহূর্তে। এখন বুঝতে পারছে না তার সাথে কি হচ্ছে, তবে বোঝার চেষ্টা করছেন। এতগুলো ইলিশ মাছ কোথায় থেকে আসলো? উনি তো কিনেছেন মা সবে মাত্র 2টো, আর তার থেকে একটা উনি বৃদ্ধকে দিয়ে এসেছিলেন। তবে এতগুলো ইলিশ মাছ? তিনি চিন্তায় ডুবে রইলেন আর ভাবলেন, হয়তো উনি অন্য কিছু ছিলেন, মানুষ ছিলেন না।